সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে তোমাদের বাংলা বইয়ে নতুন একটি গল্প নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব তোমরা হয়তো অনেকেই শব্দার্থগুলো দেখে বুঝতে পারতেছো যে কোন গল্প নিয়ে আলোচনা করব। তারপর আমি এখানে লিখে দিই একটা বিষয়টা। এখানে আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হবে আমার সুন্দরবনের প্রাণী। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সুন্দরবনের প্রাণী নিয়ে আলোচনা করব, যেখানে কিছু তোমাদের শব্দার্থ রয়েছে, সেই শব্দার্থগুলো নিয়ে আমি আলোচনা করব এবং অনুশীলনীর যে বিষয়গুলো রয়েছে পুরো অনুশীলনী নিয়ে আজকে তোমাদের আলোচনা করব এবং সমাধান করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত দেখো, তোমাদের যদি শুরু করি সুন্দরবনের প্রাণী গল্পটা থেকে শুরু করি। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল একটা বন। তাহলে বাংলাদেশের দক্ষিণে অর্থাৎ খুলনা, বাগেরহাট এরকম জায়গায় বিশাল একটা জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশাল একটা বন, যার নাম হচ্ছে সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। এখন এসে শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই আমাদের মনে পড়ে যায় যে দেশটির কথা, ওই দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া দেশ। ক্যাঙ্গারু বললেই আমাদের অস্ট্রেলিয়া দেশের কথা মনে পড়ে যায় শিক্ষার্থী বন্ধুরা। সেই কথা ভাবছে যে ক্যাঙ্গারুর কথা বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা, আফ্রিকার একটা মহাদেশ, সে আফ্রিকার কথা ভেসে ওঠে। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে আমাদের একটি নাম, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চাল চলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা শাসারে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়, এটা আমরা দেখতে পাই সচক্ষে। শিকার করে জীবজন্তুর সুযোগ পেলে মানুষও কিন্তু খায় এই রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব আমরা দেখতে পাই না, এসব বাঘ এখন আর দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের একটা অমূল্য সম্পদে পরিণত হয়েছে এবং অমূল্য সম্পদ শিকারী বন্ধুরা, বাংলাদেশে কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে অমূল্য সম্পদ, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যা মূল্য দিয়ে আমরা কিনতে পারি না। অমূল্য সম্পদ বলতে যা মূল্য দিয়ে কেনা যায় না যে সম্পদগুলো, এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে, এটা আমাদের দায়িত্ব। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। যে কোনো হরিণের গায়ে দেখবা যে হচ্ছে ফোটা ফোটা দাগ এবং মাথায় বড় বড় শিং, তাদেরকে বলতে হবে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি ও বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই বললেই চলে। তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় এখন অব্দি। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশুপাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। আবহাওয়া যেরকম সেরকম প্রাণী বসবাস করে এবং জলবায়ু যেরকম ঠিক অনুরূপভাবে ওরকম উপযোগী প্রাণী বসবাস করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছু নেই, সবগুলোরই প্রয়োজনীয়তা রয়েছে। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে। শকুনরা বাসা করতো গাছের ডালে, মানুষের পক্ষে যা ক্ষতিকর। সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে তারা পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে এই শকুন। এরা পরিবেশের আবর্জনাকে, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সহায়তা করে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি একটা হয়ে গেছে। প্রাণী, বৃক্ষলতা এবং সবকিছুই প্রকৃতির দান। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে একাকার অবস্থায় রয়েছে। এদের ধ্বংস করতে নেই, ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, এমনকি বন্যা, খরা, ঝড় ইত্যাদি এরকম দুর্যোগগুলো দেখা দিতে পারে। অতীতে সুন্দরবন আরো অনেক বড় ছিল শিক্ষার্থী বন্ধুরা। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি, ফলে সুন্দরবনে অনেক প্রাণী আজ বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে, তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, সুতরাং এই কারণে হলেও আমাদেরকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। এই ছিল তোমাদের বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন সমাধানের দিকে যাই, অনুশীলনের দিকে যাই, যেখানে বলা হচ্ছে 1 নম্বরের বিষয়গুলো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থবলি। 1 নম্বর বিষয় দেখো, শব্দগুলো খুঁজে বের করে। যেমন পোল, পোল শব্দের অর্থ হচ্ছে সান্নিধ্য। অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়া বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একটি মহাদেশ। অস্ট্রেলিয়া একটি হচ্ছে মহাদেশ। এরপরে রয়্যাল, রয়্যাল বলতে এখানে বোঝানো হচ্ছে রাজকীয়। রয়্যাল শব্দটির অর্থ হচ্ছে আমাদের এখানে রাজকীয়। এরপর যদি আমরা আসি অমূল্য, অমূল্য শব্দটির অর্থ হচ্ছে যার মূল্য নির্ধারণ করা যাবে না। তাহলে অমূল্য শব্দের অর্থ হচ্ছে যার মূল্য নির্ধারণ করা যাবে না। এরপরে বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায়ের অর্থ এখানে হচ্ছে বিলুপ্ত হতে চলেছে এমন। সেটা বন্ধুরা আমাদের 1 নম্বর সমাধানটা আমি করে দিয়েছি, তোমরা সবাই দেখে নাও এবং পড়ে নাও, ওখানে সমস্যা হবে না। আর আরেকটি বিষয় না বলে যেটি হচ্ছে অনলাইন কোর্সে আমাদের ভর্তি হতে যোগাযোগ করতে পারো তোমরা এই নম্বরে 01898, এই নাম্বারটা আছে এখানে। তো এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বা অভিভাবকগণ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়ে দিতে পারেন, আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে দিতে পারেন, যাতে করে তারা বৃত্তিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে, বৃত্তিতে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে পারে। এছাড়া ওই যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে, শুধু বৃত্তি পরীক্ষার জন্য না, পুরো পরীক্ষা সেক্টরের জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে লেখাপড়া করতে পারে। অনলাইনে আমরা ভর্তি করাচ্ছি, অনলাইনে ভর্তি হতে যোগাযোগ। এটা কোর্স ফি আমরা ধরেছি মাত্র 1000 টাকা, 3 মাসের কোর্স, মাত্র 1000 টাকায় কোর্সটা করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে এখন আমরা সেগুলো প্রশ্ন একটু দেখে নাও ওটা। এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আলোচনা করব এরপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, যেখানে 2 নম্বরের বিষয়টা দেওয়া আছে। 2 নম্বরের যে বিষয়গুলো বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে। দুই নম্বরের বিষয়গুলোতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় বলা হচ্ছে যে তাহলে এখানে বলা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরের বিষয়গুলো যে হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এখানে দেওয়া আছে অমূল্য, এরপর দেওয়া আছে অপার, এরপর দেওয়া আছে সম্ভার, রয়্যাল ভয়ঙ্কর এবং বিলুপ্ত প্রায়। এখান থেকে কতে যদি আমরা আসি, বলা হচ্ছে প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে। তাহলে এটা কি হতে পারে? প্রকৃতির অপার, এখানে আমরা দিতে পারি প্রকৃতির অপার সম্ভার, এখানে আমরা যুক্ত করতে পারি সম্ভার, তাহলে সম্ভার হয়ে গেল। তাহলে প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। এরপর যদি আমরা আসি খ, বলছে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার। তাহলে এখানে আমরা দিতে পারি রয়্যাল, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এটা আমাদের হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। এবার গতে বলা হচ্ছে একটা বিষয়, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার, তাহলে এখানে হবে ভয়ঙ্কর, তাহলে গতে হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এরপরে আসি ঘ, ঘতে বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ। এটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার অমূল্য সম্পদ। এটা হবে আমাদের অমূল্য, অমূল্য সম্পদ। এরপর অনুমতি বলা হচ্ছে শকুন বাংলাদেশের এখন ড্যাশ পাখি। তাহলে শকুন বাংলাদেশের এখন শেষে হবে বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় পাখি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করতেছি এবং এই হচ্ছে তোমাদের হচ্ছে 2 নম্বরের হচ্ছে সঠিক উত্তর। ক সম্ভার, খ রয়্যাল, গ ভয়ঙ্কর, ঘ অমূল্য, অম বিলুপ্ত প্রায়। এরপরে যদি আমরা আসি 3 নম্বরতে বলছে যে প্রাণীগুলো চিনে নেই। তোমরা এগুলো চিনে নিতে পারো, যেমন এখানে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কিরকম? ক্যাঙ্গারু হচ্ছে একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এটি। এদের পা 4টি, কিন্তু পেছনের 2 পা বড় আর সামনের 2 পা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না, পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে থেকে থলিতে বাচ্চা রাখতে পারে। এরপর বলছে চিতাবাঘ। চিতাবাঘের বিষয়টা হচ্ছে এক প্রকার বাঘ, এটা চিতাবাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো এই যে চিতাবাঘের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে। এরপরে সেই গন্ডার। গন্ডার হচ্ছে কালো ধূসর রঙের চতুষ্পদ একটা প্রাণী, উচ্চতা ও লম্বায় গরুর আকারের হয়ে থাকে। এদের নাকের উপরে শিং থাকে, নাকের উপরে এদের শিং থাকে। এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটাও আমাদের হয়ে গেল। এখন আসবো আমরা 4 নম্বরে।
4 নম্বরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বিশদ আলোচনা, সেখানে বলা হচ্ছে আমাদের এখানে 4 নম্বরের বিষয়টাতে যে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বলতে হবে এবং লিখতে হবে। তো বলতে হবে এবং লিখতে হবে যে প্রশ্নগুলো, সেগুলো যদি আমি একটু তোমাদের এখানে বলি, তাহলে এখানে আমরা সরাসরি আসতে পারি 4 নম্বরের বিষয়টা বলা হচ্ছে এখানে কতে বলা হচ্ছে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে যে ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন দেশের কথা মনে পড়ে যায়। আমরা বলতে পারি উত্তর, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত। বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে সে দেশের জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, আর সিংহ বললেই মনে পড়ে যায় আফ্রিকার কথা। ক নম্বর শেষ। এরপরে যদি আমরা আসি খতে বলা হচ্ছে একটি বিষয় আমাদের এখানে। সেক্ষেত্রে বন্ধুরা পর উত্তরটা আমি যেভাবে দিয়েছি তোমরা ওভাবে যদি লিখো, আশা করি তোমরা ভালো মার্ক তৈরি করতে পারবা, তুলতে পারবা। এরপর খতে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লিখো। হ্যাঁ, এটা উত্তর দিতে পারি উত্তর, বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম তা জড়িয়ে আছে। এই বাঘ সুন্দরবনে থাকে। এই বাঘ দেখতে সুন্দর কিন্তু স্বভাব খুবই ভয়ঙ্কর একটা প্রাণী। জীবজন্তু শিকার করে এবং সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে বাঘ ছিল, বনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে। এরপরে গ নম্বর প্রশ্ন, যেটা গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে এখানে দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তার নিজের ভাষায় লিখো। হ্যাঁ, আমি বলতে পারি উত্তর, যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। পৃথিবীতে অপ্রয়োজনীয় পশু পাখি জীবজন্তু বা বৃক্ষলতা বলতে কোনো কিছু নেই। যেমন কাক দেখতে অসুন্দর হলেও এটি উপকারী পাখি। পাখির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে ফসলের পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। পশুর মধ্যে গরুর কথা বলা যায়। গরুর দুধ মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে। গরুর গোবর সবচেয়ে উপকারী জৈব একটা সার হিসেবে ব্যবহৃত হয়। এভাবে পশু পাখি ও জীবজন্তু অর্থনৈতিকভাবে ও একটি দেশকে সাহায্য সহযোগিতা করতে পারে। এরপর যদি আমরা আসি ঘ প্রশ্নে বলা হচ্ছে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে শকুন কিভাবে মানুষের উপকার করে। হ্যাঁ, শকুন নানাভাবে মানুষের উপকার করতে পারে। কিরকম উপকার করতে পারে আমরা বলতে পারি, শকুন বাংলাদেশের এখন একটি বিলুপ্তপ্রায় পাখি। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে খুব একটা সুন্দর না হলেও খুব উপকারী একটা পাখি। মানুষের পক্ষে বা যা ক্ষতিকর যেসব আবর্জনা রয়েছে সেসব আবর্জনা এই শকুনরা খায়, খেয়ে পরিবেশকে রক্ষা করতে পারে। এর ফলে পরিবেশও থাকে পরিচ্ছন্ন। সুতরাং এভাবেই বলা যায় যে শকুন মানুষের অনেক উপকার করে। এরপর যদি আমরা আসি প্রশ্নে যে বিষয়টা আমাদের এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। হ্যাঁ, বলতে পারি উত্তর, যে কোনো দেশের জন্যই পশু পাখি জীবজন্তু এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সেই দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। প্রাণী বৃক্ষলতার সবকিছু প্রকৃতিরই দান। পশু পাখি ও জীবজন্তু ধ্বংস করতে নেই। এগুলো ধ্বংস করলে প্রকৃতিতে নেমে আসবে চরম বিপর্যয়। যেমন বলতে পারি বন্যা হতে পারে, খরা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে বা ঝড় হতে পারে। সুতরাং এই কারণে আমাদের পশু পাখি অবশ্যই প্রয়োজন রয়েছে আমাদের এই পরিবেশে। এরপরে আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে এই নিচের বাক্যগুলো পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে বলা হচ্ছে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার কখনোই করে না, অর্থাৎ উপকারই করে। এখন বলা হচ্ছে যে উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে। বাক্যে ব্যবহৃত শব্দগুলো এক একটি কি? বাক্যে ব্যবহৃত এক একটি শব্দই এখানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে এক একটি শব্দের পদ। তাহলে আমরা বলতে পারি পদ কাকে বলে, তখন বলতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই বা এক একটি শব্দই পদ। একটি শব্দ এখানে পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে শব্দগুলো যদি আমি বলি, প্রথমে নিতে পারি আমি এখানে হচ্ছে শকুন। শকুনের পরে নিতে পারি আমি ক্ষতিকর। ক্ষতিকরের পরে নিতে পারি আমি খায়। খায়ের পরে আমি এখানে নিতে পারি ছাড়া। তো এখন এগুলো কি? যেখানে শকুন নাম বোঝাচ্ছে, নাম বোঝালে সেটা হয়ে যায় বিশেষ্য পদ। এবার ক্ষতিকর একটা দোষ অথবা গুণ বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে, এখানে আমরা এটা বিশেষণ পদ। এবার খায় যেটা রয়েছে এটা তাহলে কাজ বোঝাচ্ছে, সুতরাং এটা আমার এখানে হচ্ছে ক্রিয়া পদ। এবার ছাড়াটা মানে
একটা সাথে একটা সম্পর্ক জুড়ে দেওয়া যেটা বোঝায় সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে অব্যয় পদ। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে 5 নম্বরের বিষয়টি। এবার 6 নম্বরের যে বিষয়টি তোমাদের দেওয়া আছে সেখানে বলা হয়েছে একটা বিষয় যে নিচে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখো। হ্যাঁ, তোমরা এটা রচনা লিখতে পারো, যেমন গরুর রচনা লিখতে পারো, গরুর আকার কিরকম, রং কিরকম, কোথায় দেখা যায় গরু, এবার আবাসস্থল কিরকম, খাদ্যাভ্যাস কিরকম, গরুর প্রয়োজনীয়তা কি, গরুর অপ্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো তোমরা দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে হয়তো আমার আরও দেখা হবে, আরও কথা হবে। তো এখানে আরও একটা বিষয় আছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়। যেমন এখানে বলা হচ্ছে 7 নং কোশ্চেন, যেটা আর কি তোমাদের রয়েছে 6 তো রচনাটি গেল, এবার 7 নম্বরের যে বিষয়টি সেটি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। এখানে বলা হচ্ছে 7 নম্বরের যে বিষয়টি, 7 নম্বরের বিষয়টিতে তোমাদের বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক্যাঙ্গারু বলে কোন দেশের কথা মনে পড়ে? ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে। এরপর আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে? এটা হবে সিংহ। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? এটা হবে রাঙ্গামাটি ও বান্দরবানের অঞ্চলে দেখা যায়। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? এটা হবে উত্তর শকুন। কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে? এটা হবে উত্তর দুই, চিত্রা হরিণ। সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই উদয়ন অনলাইন কোচিং যেটা রয়েছে পেজটি বা প্রোফাইলটি ফলো দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।